গুড ইভিনিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপের এক্সাম আসতে চলেছে, তার জন্য জিকে জিএস এর উপর থেকে আজ সেট নাম্বার 4 করানো হবে। এর আগে অলরেডি তোমাদের জিকে জিএস এর উপর থেকে 3টে সেট কমপ্লিট করানো হয়ে গেছে। তোমরা প্রত্যেকেই জানো প্রত্যেকটা সেটে কিন্তু 25টা করে কোশ্চেন কভার করানো হয়। তাই প্রত্যেককে বলছি, যদি আগের ক্লাস না দেখে থাকো, এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আগে যে ক্লাসগুলো হয়ে গেছে তার লিঙ্ক প্রোভাইড করা থাকবে, অথবা ওপরে তোমরা আই বাটনে দেখতে পাচ্ছ একটা লিঙ্ক, সেটার উপরে ক্লিক করলে তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো করে নিতে পারবে। তো শুরু করছি আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন। আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন হলো, পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক তফসিলি জাতির লোক বাস করে? পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, বর্ধমান না উত্তর চব্বিশ পরগনা? তো পশ্চিমবঙ্গের সব থেকে তফসিলি অর্থাৎ ট্রাইবাল লোক বাস করে কোথায়? বাস করে দক্ষিণ চব্বিশ পরগনাতে। অপশান নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। যদি এখানে জানতে চাই যে পশ্চিমবঙ্গের কোন ট্রাইবাল বা কোন জনজাতি সব থেকে বেশি পরিমাণে আসে পশ্চিমবঙ্গে, তখন অ্যান্সার হবে কি, পশ্চিমবঙ্গে সব থেকে বড় যে তপশালি জাতি সেটা হলো কি, সেটা হলো সাঁওতাল উপজাতি। তো সাঁওতালরা কিন্তু পশ্চিমবঙ্গে সব থেকে বেশি পরিমাণে আছে তফসিলি জাতির মধ্যে। যদি এখান থেকে কোশ্চেন দেয় ভারতের সব থেকে বড় ট্রাইব কোনটি, যদি কোশ্চেন দেয় ভারতের রেসপেক্টে, পশ্চিমবঙ্গের রেসপেক্টে বললাম কি, পশ্চিমবঙ্গের রেসপেক্টে হবে সাঁওতাল। আর যদি কোশ্চেন দেয় ভারতের সব থেকে বড় ট্রাইব কোনটা, তো ভারতের সব থেকে বড় ট্রাইবের আগের দিনের ক্লাসেই তোমাদের পড়িয়েছি, সেটা কি, ভিল। ভিল জাতি হলো ভারতের সব থেকে বড় ট্রাইব। চলে আসো পরের কোশ্চেনে। সাম্প্রতি কোন দেশ তার প্রথম প্রাণঘাতী মারবার্গ ভাইরাস, যাকে শর্টে বলা হয় এমভিডি, এর প্রাদুর্ভাবের ঘোষণা করেছে? তো মারবার্গ ভাইরাস এটা সব থেকে বেশি ছড়িয়েছে কোথায়? বেশি ছড়িয়েছে তানজানিয়াতে। তো অপশান এ এর কিন্তু সঠিক অ্যান্সার। এই মারবার্গ ভাইরাস কি, এটা ইবোলা ভাইরাসের মতো এক প্রকার ভাইরাস, এক প্রকার ফিলো ভাইরাস। এই মারবার্গ ভাইরাস যদি হয়ে যায় তাহলে কি হয়? শরীরের টেম্পারেচার বেড়ে যায়, শরীরের তাপমাত্রা বেড়ে যায়, প্রচণ্ড মাথা ব্যথা হয়, শরীরে অস্বস্তি হয়, গা হাত পা ব্যথা থাকে, পেশিতে পেশিতে ব্যথা থাকে, বমি হয়, এই সমস্ত কিছু কিন্তু এই মারবার্গ ভাইরাসের রোগের লক্ষণ। তো এখানে তানজানিয়ার প্রসঙ্গ যেহেতু আসলো, তানজানিয়ার ক্যাপিটাল এবং তানজানিয়ার কারেন্সি এই দুটো কিন্তু অবশ্যই তোমাদের জানতে হবে। তানজানিয়ার ক্যাপিটাল কি? তানজানিয়ার ক্যাপিটাল হলো ডোডোমা। আর তানজানিয়ার কারেন্সি কি? তানজানিয়ার কারেন্সি হলো শিলিং। তানজানিয়ার কারেন্সি কি? কারেন্সি হলো শিলিং। চলে আসো পরের কোশ্চেন। যে সব জীবদের সাইটোপ্লাজম থাকে না তাদেরকে কি বলা হয়? তো যেসব জীবদের সাইটোপ্লাজম থাকে না, অনলাইনের ফরম্যাটেই মাথায় রাখবে, তাকে বলা হয় প্রোটোবায়োডন্ট। অপশন ডি এর কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে আসো। নুরুল উদ্দিন কোন বিদ্রোহের সাথে, কোন বিদ্রোহের নেতা ছিলেন বা কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন? তো এই কোশ্চেনটা অলরেডি তোমাদের করানো হয়ে গেছে, এর আগে যে 3টে সেট সেই 3টে সেটে করানো হয়ে গেছে। সেখানে কোশ্চেনটা ছিল রংপুর বিদ্রোহের একজন নেতার নাম কি? তো সেখানে বলেছিলাম রংপুর বিদ্রোহের একজন নেতার নাম হলো নুরুল উদ্দিন। তো নুরুল উদ্দিন কোন বিদ্রোহের সাথে যুক্ত? তিনি রংপুর বিদ্রোহের সাথে যুক্ত। এই যে রংপুর বিদ্রোহ এটা কবে হয়েছিল সেটাও কিন্তু আলোচনা করে দিয়েছিলাম, কেন হয়েছিল সেটাও আলোচনা করে দিয়েছিলাম। আরও একবার ডিসকাস করছি। রংপুর বিদ্রোহ 1783 সালে ইংরেজ কোম্পানির যে সমস্ত ইজারাদার ছিল, ইজারাদার নাম কি? দেবী সিং। তো এই দেবী সিংয়ের অত্যাচারের বিরুদ্ধে রংপুরের কৃষকরা বিদ্রোহ করেছিল, যেটা রংপুর বিদ্রোহ নামে পরিচিত, যার একজন নেতা ছিলেন নুরুল উদ্দিন। এখানে বাকি অপশনগুলো যদি রিলেট করায়, পাইক বিদ্রোহ, পাইক বিদ্রোহ কোন রাজ্যের সাথে সম্পর্কিত? কোথায় হয়েছিল পাইক বিদ্রোহ? পাইক বিদ্রোহ হয়েছিল 1817 সালে। কোথায় হয়েছিল? হয়েছিল এটা ওড়িশাতে। এবং এই পাইক বিদ্রোহের একজন নেতার নাম কি? নেতার নামটাও তোমাদের মাথায় রাখতে হবে। যেমন এখানে কোশ্চেন দিয়েছে নুরুল উদ্দিন কোন বিদ্রোহের নেতা ছিলেন, তো তেমনই কিন্তু কোশ্চেন দেবে পাইক বিদ্রোহের যে নেতা, যে পাইক বিদ্রোহের একজন নেতার নাম বলো, বা অমুক নেতা কোন বিদ্রোহের সাথে যুক্ত। তো পাইক বিদ্রোহের নেতার নাম হলো বক্সি জগবন্ধু বিদ্যাধারা। কি বললাম? বক্সি জগবন্ধু বিদ্যাধারা হলেন পাইক বিদ্রোহের একজন নেতা।
চুয়ার বিদ্রোহ, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চুয়ার বিদ্রোহ ইম্পর্টেন্ট এই কারণে, কারণ এই বিদ্রোহটা কোথায় হয়েছিল? আমাদের পশ্চিমবঙ্গে হয়েছিল। পশ্চিমবঙ্গের কোথায় হয়েছিল? পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলাতে চুয়ার বিদ্রোহ হয়েছিল। কবে হয়েছিল চুয়ার বিদ্রোহ? চুয়ার বিদ্রোহ হয়েছিল 1798 থেকে 99 সালের মধ্যে। এবং এই চুয়ার বিদ্রোহের কারণ কি? কারণ হলো ওই ভূমি রাজস্ব কমানোর দাবিতে ব্রিটিশদের বিরুদ্ধে একটা বিদ্রোহ, যেটা হয়েছিল কোথায়? ওয়েস্ট বেঙ্গলের বাঁকুড়াতে। এবং চুয়ার বিদ্রোহের নেতার নাম কি? চুয়ার বিদ্রোহের নেতার নাম হলো দুর্জন সিং। তো তোমাদের এখানে যে এক্সট্রা ফ্যাক্টগুলো লেখানো হচ্ছে, অর্থাৎ বোর্ড ওয়ার্কিং যেগুলো করানো হচ্ছে, সেগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে, কারণ এইগুলোর পিডিএফ তোমরা পাবে না। শুধুমাত্র প্রিন্টেড কোশ্চেন অ্যান্সারের পিডিএফ তোমরা পাবে। কিভাবে ডাউনলোড করবে সেটা নিচে যে টেলিগ্রাম লিঙ্কটা দেখতে পাচ্ছ @দ্য লার্নিং এক্সপার্ট SD, অথবা এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে টেলিগ্রামের লিঙ্কটাই প্রোভাইড করা আছে, সেটার উপরে ক্লিক করলে সরাসরি টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারবে এবং সেখান থেকে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা ডাউনলোড করে নিতে পারবে। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। যারা আমাদের সাথে রেগুলার বেসিসে আমাদের সাথে যুক্ত হও, এমন অনেক স্টুডেন্ট আছে, প্রতিটা ক্লাসে নতুন স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়, তাদের ক্ষেত্রে ইনফরমেশনটা, আমাদের এই চ্যানেলে শুধুমাত্র এই ফুড এসআই বা পিএসসি ক্লার্কশিপ নয়, আদার্স অন্যান্য এক্সাম, মানে স্টেটের যে এক্সামগুলো হয় আদার্স এক্সাম এবং সেন্ট্রালে যে এক্সামগুলো হয়, প্রতিটা এক্সামের জন্য সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ লাইভ ক্লাস করানো হয়। ক্লাস লাইভ যদি না দেখতে পারো, থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং পরবর্তীতেও ক্লাসগুলো দেখতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ এক্সামের নামগুলো লেখানো আছে। তো প্রতিটা এক্সামের জন্য, যার মধ্যে পিএসসি পাবলিক সার্ভিস কমিশন কন্ডাক্ট করায়, ফুড এসআই, পিএসসি মিসলেনিয়াস অ্যান্ড পিএসসি ক্লার্কশিপ, তো এইগুলোর উপরে বেস করে, অর্থাৎ পিএসসি এর এক্সামের উপর বেস করে আমাদের ফার্স্ট ব্যাচ ক্রিয়েট করা আছে। সেকেন্ড ব্যাচ হলো মূলত পুলিশের এক্সামের ব্যাচ, যার মধ্যে তোমাদের জেল পুলিশ, কেপিএসআই সার্জেন্ট, ডাব্লিউপি কনস্টেবল এসআই, ডাব্লিউপি লেডি কনস্টেবল মেন্স, এগুলো এখানে কভার করানো হবে। থার্ড ব্যাচ হলো সেন্ট্রালের এক্সাম, অর্থাৎ সেন্ট্রালের স্টাফ সিলেকশন কমিশন যে এক্সামগুলো কন্ডাক্ট করায়, যেমন তার মধ্যে আছে জিডি কনস্টেবল, সিজিএল, সিএসএসএল, এমটিএস, সিপিও অ্যান্ড দিল্লি পুলিশের এসআই অ্যান্ড কনস্টেবল। তো এই সমস্ত এক্সামের জন্য যদি তোমরা প্রিপারেশন নিতে চাও এবং এই সমস্ত ব্যাচে যদি অ্যাড হতে চাও, তো কি করতে হবে? নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ 9933434203, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে ইনফর্ম করবে, তাহলে কিন্তু তোমাদেরকে সেখান থেকে গাইড করা হবে যে কিভাবে তোমরা ব্যাচে যুক্ত হবে বা ব্যাচে যুক্ত হওয়ার পরে কিভাবে ক্লাস করবে। একটা কথা মাথায় রাখবে, তোমাদের অ্যাডমিশন নেওয়ার জন্য কোনো রকম ফিস লাগে না, সম্পূর্ণ ফ্রিতে অ্যাডমিশন এবং ক্লাসগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে হয়। এছাড়া এখানে আরও আরেকটা ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা এখন বর্তমানে যে চ্যানেলটাতে ক্লাসটা করছো, চ্যানেলের নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই তোমাদের সম্পূর্ণ জিকেজিএস কভার করানো হবে। যারা কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত আছো তারা প্রত্যেকেই জানো জিকেজিএস এর মধ্যে আছে হিস্ট্রি, জিওগ্রাফি, আছে পলিটি, ইকোনমিক্স, সায়েন্সের 3টে সাবজেক্ট, স্ট্যাটিক, জিকেজিএস। এর পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস চলছে, রিজনিংয়ের ক্লাস চলছে অ্যান্ড ইংলিশের ক্লাস, এইগুলো কিন্তু তোমাদের সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ কভার করানো হবে এই চ্যানেল থেকে, অর্থাৎ দ্য লার্নিং এক্সপার্ট 2.0 এই চ্যানেল থেকে। আর ম্যাথের ক্লাস করার জন্য আমাদের আরেকটা চ্যানেলের নাম হলো ম্যাথস বাই সন্তু স্যার। এই চ্যানেলে ম্যাথের অলরেডি ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়ে গেছে, তাই প্রত্যেককে বলছি যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করো, বেল আইকনকে অল নোটিফিকেশানে সেট করো, এবং তোমরা যে সমস্ত এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও, যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের সামনে ডিসপ্লে করানো হলো সেই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে তোমাদেরকে সেখান থেকে গাইড করা হবে। চলে আসো পরের কোশ্চেন। ক্রিকেট খেলা হয় যেখানে, সেই জায়গার নাম কি? মানে ক্রিকেট কোথায় খেলা হয়? লিঙ্ক, কোর্ট, পিচ না রিংয়ে? তো ক্রিকেট খেলা হয় অবভিয়াসলি পিচে, তো অপশান সি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। হিন্দু মিশনারি সোসাইটি কোথায় স্থাপিত হয়েছিল? বাংলাদেশ, কানপুর, এলাহাবাদ না মহারাষ্ট্র? তো হিন্দু মিশনারি সোসাইটি এটা স্থাপিত হয়েছিল মহারাষ্ট্রে। কবে স্থাপিত হয়েছিল? এটা স্থাপিত হয়েছিল 1917 সালে। 1917 সালে হিন্দু মিশনারি সোসাইটির প্রতিষ্ঠা হয়। কে প্রতিষ্ঠা করেন, অর্থাৎ প্রতিষ্ঠাতাকে? প্রতিষ্ঠাতার নাম হলো গাজানন রাও, গাজানন রাও বৈদ্য, গাজানন রাও বৈদ্য এই
হিন্দু মিশনারি সোসাইটির প্রতিষ্ঠাতা। এর লক্ষ্য কি ছিল? এই হিন্দু মিশনারি সোসাইটি প্রতিষ্ঠা করার এর টার্গেট কি ছিল? এর টার্গেট ছিল শুদ্ধিকরণ করা। কি ছিল? শুদ্ধিকরণ করা। কিসে শুদ্ধিকরণ করা? অন্যান্য ধর্মের যে সমস্ত মানুষরা আছে তাদেরকে ধর্মান্তরিত করে হিন্দু ধর্মে কনভার্ট করানো, অর্থাৎ হিন্দু ধর্মে দীক্ষিত করানো, এই টার্গেট ছিল হিন্দু মিশনারি সোসাইটি, যার প্রতিষ্ঠাতা হলেন গজানন রাও বৈদ্য। চলে আসো পরের কোশ্চেন, ত্রিপিটক কোন ভাষায় রচিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এক্সামে দিয়েছে। ত্রিপিটক কোন ভাষায় লেখা হয়েছে? ত্রিপিটক লেখা হয়েছে পালি ভাষায়। অপশন সি এর সঠিক অ্যান্সার। ত্রিপিটক বৌদ্ধ ধর্মের ত্রিপিটক বৌদ্ধ ধর্মের কিন্তু প্রধান গ্রন্থ। বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থ কোনটা? বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থ হলো এই ত্রিপিটক। এই ত্রিপিটক তিনটে গ্রন্থের সমষ্টি, অর্থাৎ তিনটে বইয়ের সমষ্টি কিন্তু এই ত্রিপিটক। সেই তিনটে বই কি কি? একটা হলো সুত পিটক, যেগুলো নোট ডাউন করানো হচ্ছে, অবশ্যই কিন্তু খাতায় তোমরা নোট করে রাখবে, কারণ এইগুলো পিডিএফ আকারে পাবে না। আবারও বলে দিলাম, এগুলো হলো, একটা হলো কি বললাম, সুত পিটক, একটা হলো বিনয় পিটক, আরেকটা হলো অভিধর্ম পিটক। তাহলে তিনটে পিটকের সমষ্টি হলো ত্রিপিটক। এই কারণে এর নামে হয়েছে ত্রিপিটক, মানে ত্রি মানে তিনটে, পিটক সেই তিনটে পিটক কি কি? সুত পিটক, বিনয় পিটক অ্যান্ড অভিধর্ম পিটক। এবার কোশ্চেন দেবে যে পিটকের এই তিনটে পিটকের মধ্যে কোনটা সব থেকে বড়? তো সব থেকে বড় পিটক হলো সুত পিটক। এবং এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে যে এই ত্রিপিটকের তিনটে পিটকের মধ্যে কোন পিটককে ইনসাইক্লোপিডিয়া বলা হয়? তো ইনসাইক্লোপিডিয়া বলা হয় কাকে? বলা হয় সুত পিটককে। বিনয় পিটক হলো সব থেকে, এই তিনটের মধ্যে সব থেকে ছোট পিটক। এবং বিনয় পিটকে কিসের কথা বলা আছে? বিনয় পিটকে এই বৌদ্ধ ধর্মের প্রবেশের কথা চর্চা করা আছে। আর অভিধাম পিটকে কি বলা আছে? অভিধাম পিটকে গৌতম বুদ্ধের দার্শনিক বিচারের কথা বলা আছে। কি বলা আছে? গৌতম বুদ্ধের দার্শনিক বিচারের কথা বলা আছে অভিধাম পিটক। তাহলে তিনটে পিটক কি কি? সুত পিটক, বিনয় পিটক অ্যান্ড অভিধাম পিটক। চলে আসো পরের কোশ্চেন, সাম্প্রতি প্রকাশিত পাসপোর্ট ইন্ডেক্স পয়েন্টে ভারতের স্থান কত? তো সাম্প্রতিক প্রকাশিত পাসপোর্ট ইন্ডেক্স যে পয়েন্ট, তাতে ভারতের স্থান কত? ভারতের স্থান হলো 144তম। এর আগের বছরে, এটা 2023-এর ইন্ডেক্স অনুযায়ী, এর আগের বছর অর্থাৎ 2022-এ ভারতের র্যাঙ্ক ছিল কত? 138তম। এবছর আরো এখানে 6 ঘাট পিছিয়ে গিয়ে হয়েছে কত? 144তম। তবে এখানে কোশ্চেন যদি দেয়, এখানে শুধু বলেছে পাসপোর্ট ইন্ডেক্স, যদি কোশ্চেন দেয় যে হেনলে পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী ইন্ডিয়ার র্যাঙ্ক কত? তো ইন্ডিয়ার র্যাঙ্ক হবে 80তম। আর ফার্স্ট পজিশনে কি আছে? ফার্স্ট র্যাঙ্কার এই হেনলে পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী ফার্স্ট পজিশনে আছে সিঙ্গাপুর। এই বছর অর্থাৎ 2023-এর ইন্ডেক্স অনুযায়ী এটা রিপোর্ট। এর আগে পর্যন্ত ফার্স্ট পজিশনে থাকতো জাপান কিন্তু এখন পিছিয়ে থার্ড পজিশনে চলে গেছে। ফার্স্ট পজিশনে চলে এসেছে সিঙ্গাপুর। এবং এর উপরে ডিটেলসে কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে পড়ানো হয়েছে। তাই প্রত্যেককে বলছি, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস বা এই চ্যানেলে যে সমস্ত ক্লাস তোমাদের রুটিন ওয়াইজ করানো হচ্ছে, প্রত্যেকটা ক্লাস কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ প্রতিটা ক্লাস তোমাদের এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলে আসো পরের কোশ্চেন, ভারতের সংবিধানে কোন সংশোধনীকে ক্ষুদ্র সংবিধান বা মিনি কনস্টিটিউশন বলা হয়? ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং তোমাদের বহুবার এই কোশ্চেনটা করিয়েছি। তো 42তম সংশোধনী অর্থাৎ 42তম অ্যামেন্ডমেন্টকে মিনি কনস্টিটিউশন বলা হয়। কেন 42তম সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয়, বা 42তম সংশোধনীতে কি কি হয়েছিল? 42
অ্যামেন্ডমেন্টে কি কি জিনিস হয়েছিল যে কারণে এই 42তম সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয়? তো সবার প্রথমে জানো যে 42তম অ্যামেন্ডমেন্ট 42তম সংশোধনী কবে হয়েছিল? তো এটা হয়েছিল 1976 সালে। এবং এই 42তম সংশোধনীতে অনেক কিছু জিনিস চেঞ্জ হয়েছে। তার মধ্যে প্রথম চেঞ্জ যেটা, সেটা কোথায়? সেটা হলো প্রস্তাবনাতে। প্রস্তাবনাকে ইংলিশে কি বলা হয়? ইংলিশে বলা হয় প্রিয়াম্বেল। তো সর্বপ্রথম চেঞ্জেস কোথায় হয়েছে? সর্বপ্রথম চেঞ্জেস হয়েছে আমাদের প্রস্তাবনা অর্থাৎ প্রিয়াম্বেলে। প্রিয়াম্বেলে কি কি জিনিস চেঞ্জ হয়েছে? তো এখানে তিনটে শব্দ অ্যাড হয়েছে। তিনটে শব্দ কি কি? একটা হলো সোভারিজিয়ান, একটা হলো সোভারিজিয়ান, একটা হলো সেকুলার, এবং আরেকটা হলো ইন্ট্রি, একটা হলো সোভারিজিয়ান, একটা হলো সেকুলার, আরেকটা হলো এখানে ইন্ট্রিগিটি, সরি, আরেকটা হলো এখানে সোশ্যালিস্ট। সোভারিজিয়ান, সেকুলার অ্যান্ড সোশ্যালিস্ট, এই তিনটে শব্দ অ্যাড হয়েছে প্রস্তাবনাতে। কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। এছাড়া 42তম অ্যামেন্ডমেন্টে স্টেট লিস্ট থেকে কিছু জিনিস কিন্তু চলে গেছে। স্টেট লিস্ট থেকে সেটা কোথায় গেছে? গিয়েছে সেটা কনকারেন্ট লিস্টে। কনকারেন্ট লিস্ট, এই যে স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট এবং ইউনিয়ন লিস্ট, এই লিস্টগুলোর কথা আলোচনা করা আছে কততম শিডিউলে? তো আলোচনা করা আছে 7 তফসিল বা 7 শিডিউলে এদের ব্যাপারে কিন্তু আলোচনা করা আছে। তো এখান থেকে কোশ্চেন দেয়। তো এর মধ্যে কোনটা কোনটা, মানে কোনটা কোনটা স্টেটের অংশ ছিল সেটা কনকারেন্ট লিস্টে চলে গেছে। তো 1 নম্বর হলো এডুকেশন। এডুকেশন স্টেট লিস্টের আগে অন্তর্গত ছিল, এখন সেটা কনকারেন্ট লিস্টে চলে গেছে। ফরেস্ট, বনভূমি, এটাও কিন্তু কনকারেন্ট লিস্টে চলে গেছে। ওয়েট অ্যান্ড মেজার, ওয়েটস অ্যান্ড মেজার, এটাও কিন্তু কনকারেন্ট লিস্টে চলে গেছে। প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ, ওয়াইল্ড যে অ্যানিম্যাল আছে, মানে অ্যানিম্যালদের প্রোটেকশন, এটা আগে স্টেটের অন্তর্গত ছিল, সেটা চলে গেছে কোথায়? কনকারেন্ট লিস্টের আন্ডারে। প্রোটেকশন অফ এনিম্যাল, এনিম্যাল অ্যান্ড বার্ডস, আর একটা গিয়েছে কি? অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস। তো এগুলো আগে স্টেট লিস্টের অন্তর্গত ছিল, সেটা চলে গেছে কোথায়? কনকারেন্ট লিস্টের মধ্যে। এছাড়া এই 42তম সংশোধনীতে প্রথম ফান্ডামেন্টাল ডিউটিস কি? ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাড করা হয়েছে ভারতের সংবিধানে। কটা ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাড করা হয়েছে? 10টা ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাড করা হয়েছে এই 42তম সংশোধনীর মাধ্যমে। এবং এখন বর্তমান ফান্ডামেন্টাল ডিউটিসের সংখ্যা কটা? এখন বর্তমান ফান্ডামেন্টাল ডিউটিসের সংখ্যা হলো 11টা, অর্থাৎ একটা ফান্ডামেন্টাল ডিউটিস পরবর্তীতে 86তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ভারতের সংবিধানে যুক্ত হয়েছে। কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিস যেটা আগে ছিল না আমাদের সংবিধানে, সেটা অ্যাড হয়েছে, অর্থাৎ প্রথম 10টা ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাড হয়েছে এই 42তম সংশোধনীর মাধ্যমে। ফান্ডামেন্টাল ডিউটিসের ব্যাপারে কোন আর্টিকেলে বলা আছে? বলা আছে আর্টিকেল নাম্বার 51 এর এ নাম্বার আর্টিকেলে এটা বলা আছে। কোন পার্টে আছে এই আর্টিকেল 51 এর এ? এটা আছে পার্ট 4 এর এতে কিন্তু এই ফান্ডামেন্টাল ডিউটিসের কথা বলা আছে। ফান্ডামেন্টাল ডিউটিস কোশ্চেন দেবে যে কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো এটা নেওয়া হয়েছে সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়ার সংবিধান থেকে। এছাড়া এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে যে ফান্ডামেন্টাল ডিউটিসের ব্যাপারে কোন কমিটির সুপারিশে এই ফান্ডামেন্টাল ডিউটিসকে ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছে? তো এটা যুক্ত করা হয়েছে সোয়ান সিং কমিটি। কি বললাম? সোয়ান সিং, সোয়ান সিং কমিটির সুপারিশে ফান্ডামেন্টাল ডিউটিসকে ভারতের সংবিধানে অ্যাড করা হয়েছে। এছাড়া ডিরেক্টিভ প্রিন্সিপাল
অফ স্টেট পলিসি অর্থাৎ ডিপিএসপিতে কিছু সংশোধন করা হয়েছে। তো এত কিছু জিনিস এখানে অ্যাড করা হয়েছে বা সংশোধন করা হয়েছে, তো এই কারণেই এই 42তম অ্যামেন্ডমেন্টকে একটা ক্ষুদ্র সংবিধান অর্থাৎ মিনি কনস্টিটিউশন বলা হয়ে থাকে। চলে আসো পরের কোশ্চেন, পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান হিসাবে সাধারণত কে মনোনীত হন? তো পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান হিসাবে সাধারণত একজন ইকোনমিস্ট অর্থাৎ একজন অর্থনীতিবিদকে তার ডেপুটি চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো প্ল্যানিং কমিশনের প্রসঙ্গ যেহেতু আসলো, কোশ্চেন দেবে প্ল্যানিং কমিশন কবে গঠন হয়েছিল, কবে প্ল্যানিং কমিশনের ফরমেশন হয়েছিল? তো প্ল্যানিং কমিশনের ফরমেশন হয়েছিল, এক্সাক্ট ডেট মাথায় রাখতে হবে, 15 মার্চ 1950 সালে প্ল্যানিং কমিশনের গঠন হয় এবং 2014 সাল পর্যন্ত এই প্ল্যানিং কমিশন চলে। 2014 সালে এসে প্ল্যানিং কমিশন উঠে যায়। প্ল্যানিং কমিশন উঠে গিয়ে এর ঠিক পরের বছর 1 জানুয়ারি 2015 এই তারিখ থেকে এই প্ল্যানিং কমিশনের পরিবর্তে নতুন আরেকটা কমিশন চালু হয়। তার নাম কি? তার নাম হলো নীতি আয়োগ। তো নীতি আয়োগের প্রতিষ্ঠা হয় কবে? 1 জানুয়ারি 2015। কার পরিবর্তে এসছে? প্ল্যানিং কমিশনের পরিবর্তে এটা এসছে। এখান থেকে কোশ্চেন দেবে, এই যে প্ল্যানিং কমিশন কোন কমিটির সুপারিশে চালু হয়েছিল বা গঠিত করা হয়েছিল? তো প্ল্যানিং কমিশনকে গঠিত করা হয়েছিল কেসি নিয়োগী কমিটির সুপারিশে প্ল্যানিং কমিশনকে গঠন করা হয়। প্ল্যানিং কমিশনের সদর দপ্তর অর্থাৎ হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার অবস্থিত ছিল নিউ দিল্লিতে। প্ল্যানিং কমিশনের প্রথম চেয়ারম্যান, ফার্স্ট সভাপতি বা ফার্স্ট চেয়ারম্যান কে ছিলেন? কোশ্চেন দিয়েছে, মাথায় রাখবে। যিনি ফার্স্ট প্রাইম মিনিস্টার ছিলেন, তো ফার্স্ট প্রাইম মিনিস্টার কে ছিলেন? জওহরলাল নেহেরু। তো জওহরলাল নেহেরু ছিলেন প্ল্যানিং কমিশনের ফার্স্ট চেয়ারম্যান। তেমনি একইভাবে এই নীতি আয়োগেরও যিনি চেয়ারম্যান হন তিনি কে হন? যিনি প্রাইম মিনিস্টার পদে থাকেন। তো প্রাইম মিনিস্টার পদে কে ছিলেন? 2015 সালে প্রাইম মিনিস্টার পদে ছিলেন নরেন্দ্র মোদী। তো নরেন্দ্র মোদী হলেন নীতি আয়োগের চেয়ারম্যান। তো নীতি আয়োগ প্ল্যানিং কমিশন একই ধরনের জিনিস, তো এখান থেকে সহজে মনে রাখতে পারবে। ফার্স্ট চেয়ারম্যানকে যিনি প্রাইম মিনিস্টার ছিলেন, তো ফার্স্ট প্রাইম মিনিস্টার কে ছিলেন? জওহরলাল নেহেরু। তো জওহরলাল নেহেরু ছিলেন ফার্স্ট প্ল্যানিং কমিশনের ফার্স্ট চেয়ারম্যান। আর এক্ষুনি বললাম 2014 সালে প্ল্যানিং কমিশন ভেঙে যায়, ভেঙে গিয়ে 2015 সালে তৈরি হয় এর পরিবর্তে নীতি আয়োগ। চলে আসো পরের কোশ্চেন, প্রথম দক্ষিণ মেরু বিজয়ীকে? ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের WBCS এর এক্সামে কিন্তু কোশ্চেনটা দিয়েছিল। তো প্রথম দক্ষিণ মেরু বিজয়ীকে? তো তার নাম হলো আমুন্ড সেন। এনার ফুল নামটা মাথায় রাখবে, ফুল নেমটা দেখো আমি এখানে লিখে দিচ্ছি। ফুল নাম হলো রোয়াল্ড আমুন্ডসেন। রোয়াল্ড আমুন্ডসেন, ইনি একজন নরওয়ের বাসিন্দা। কোশ্চেন দেবে প্রথম যিনি দক্ষিণ মেরু জয়ী করেছেন তিনি কোন দেশের বাসিন্দা? তো অ্যান্সার হবে ইনি নরওয়ের বাসিন্দা। ইনি 1911 সালে প্রথম দক্ষিণ মেরু বিজয় করেন। তাহলে এনার নাম কি? রোয়াল্ড আমুন্ডসেন। পরের কোশ্চেনে চলে আসো, তাপ্তি কোন পর্বত থেকে উৎপত্তি হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তাপ্তি নদী কোন পর্বত থেকে উৎপত্তি হয়েছে? তো তাপ্তি নদী এটা উৎপত্তি হলো সাতপুরা রেঞ্জ থেকে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার। এখানে আমি ম্যাপটা একটু ছোট করে আঁকছি। এখানে এটা গুজরাটের পজিশন। গুজরাটটা কেমন? গুজরাটটা এরকম ভাবে আছে। আর নিচে এখান থেকে ধরো এটা মহারাষ্ট্র আছে, এখান থেকে এইভাবে এটা মহারাষ্ট্র আছে, আর ওপরে এখান থেকে এদিকে আছে মধ্যপ্রদেশ, আর উপরে এটা হলো রাজস্থান। এটা রাজস্থান, এটা এমপি। আশা করি রিলেট করতে পারছো তোমরা। এটা হলো গুজরাটের পজিশন, এটা হলো মহারাষ্ট্রের পজিশন। তো এখানে মধ্যপ্রদেশের মধ্যে দুটো পাহাড় আছে, ওপর দিয়ে গেছে কি বিন্ধ্যাচল পর্বত, আর নিচে দিয়ে কি গিয়েছে সাতপুরা রেঞ্জ, সাতপুরা পর্বত। তো এই বিন্ধ্যা পর্বত এবং সাতপুরার মধ্যে দিয়ে যে নদীটা প্রবাহিত হয়ে গুজরাটের ওপর দিয়ে এসে এখানে আরব সাগরে মিশছে, এই নদীর নাম কি? এই নদীর নাম হলো
নর্মদা নর্মদা নদী। এবং এই নর্মদা নদীর তীরেই কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেলের পৃথিবীর সব থেকে লংগেস্ট যে মূর্তিটা সেটা কিন্তু অবস্থিত এই নর্মদা নদীর তীরে। আর এই সাতপুরা রেঞ্জের নিচ দিয়ে অর্থাৎ এখান দিয়ে মধ্যপ্রদেশ দিয়ে উৎপত্তি হয়ে মহারাষ্ট্রের ওপর দিয়ে এসে গুজরাটে প্রবেশ করে নদীটা গুজরাট থেকে পড়ছে কোথায়, পড়ছে আরব সাগরে। তো এই নদীটার নাম কি? এই নদীটার নাম হলো তাপ্তি নদী। তো এখানে জানতে চাইছে তাপ্তি নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে। তো তাপ্তি নদী উৎপত্তি হয়েছে সাতপুরা রেঞ্জ থেকে। এখানে আমি ছবি এঁকে দেখানোর মেন কারণ যেটা হলো, তোমাদের ভূগোলের ক্লাসে কিন্তু আমি ডিটেলসে পড়িয়েছিলাম যে এই সাইডটা অর্থাৎ এই আরব সাগরের সাইডটা এখানে কিন্তু অনেকটা খাড়াই, মানে নদী এসে যখন আরব সাগরের সাইডে পড়ছে তখন খাড়াইভাবে নিচে পড়ছে। তো এই কারণে এখানে দেখো এই নর্মদাটা যখন বাহিত হচ্ছে আর এদিকে ওপরের দিকে আছে বিন্ধ্যাচল পর্বত আর নিচের দিকে আছে সাতপুরা পর্বত, এবং দু সাইডে দুটো পাহাড়, যেমন আমি এখানে ছবিটা আঁকছি যে এখানে একটা পাহাড় আছে আর এই সাইড দিয়ে আরেকটা পাহাড় আছে আর মাঝখান দিয়ে এখান দিয়ে নদী বাহিত হচ্ছে। তো এই রকম যে এরিয়া একে কি বলা হয়? একে বলা হয় গ্রস্ত উপত্যকা। কি বলা হয়? গ্রস্ত উপত্যকা। তো কোশ্চেন দেবে যে এর মধ্যে কোন নদীটা গ্রস্ত উপত্যকা দিয়ে বাহিত হয়েছে। তো নর্মদা হলো এমন নদী যেটা সম্পূর্ণ গ্রস্ত উপত্যকা দিয়ে বাহিত হয়েছে। তো এই কোশ্চেনটা কিন্তু বহুবার এক্সামে দিয়েছে, কোশ্চেনটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। তো এখানে তাপ্তির প্রসঙ্গ এসছে। তাপ্তি নদীর উৎপত্তি কোথায়? এর উৎপত্তি হলো মুলতাই ইন বেতুল ডিস্ট্রিক্ট। বেতুল জেলার মুলতাই থেকে এর উৎপত্তি হয়েছে এবং এটা কোথায়? মধ্যপ্রদেশে অবস্থিত। এই তাপ্তি নদী এর আগের দিনের ক্লাসের লাস্ট কোশ্চেনে খুব সম্ভবত পড়িয়েছিলাম পূর্ববাহী নদী এবং পশ্চিমবাহী নদীর এক্সাম্পল বলেছিলাম। তো আশা করি বুঝতেই পারছো নর্মদা এবং তাপ্তি এই দুটো পশ্চিম দিকে বাহিত হচ্ছে। অর্থাৎ পশ্চিম দিকে কেন বাহিত হচ্ছে আশা করি বুঝতে পারছো। ওপরে হলো নর্থ, নিচের দিকে মানে ম্যাপিংয়ে আমরা কিভাবে পড়ি, ওপরে নর্থ, নিচে সাউথ, ডান সাইডে ইস্ট আর লেফট সাইডে হলো ওয়েস্ট সাইড। তাহলে নদীটা কিভাবে বাহিত হচ্ছে? নদীটা কিন্তু এইভাবে এই দিকে বাহিত হচ্ছে অর্থাৎ পশ্চিমের দিকে বাহিত হচ্ছে। সেই কারণে এই তাপ্তি হলো একটা পশ্চিম বাহিনী নদী। তো কোশ্চেন দেবে এর মধ্যে কোনটা পশ্চিম বাহিনী নদী বা কোনটা পূর্ব বাহিনী নদী। তো এখান থেকে মাথায় রাখবে তাপ্তি নর্মদা এই দুটোই কিন্তু পশ্চিম বাহিনী নদী এবং এটি মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট হয়ে আরব সাগরে পড়ছে। আর তাপ্তি নদীর ওপরে একটা ড্যামের নাম কি? ড্যামের নাম হলো উকাই ড্যাম। উকাই ড্যাম কোন নদীর ওপরে অবস্থিত? তো এটা অবস্থিত তাপ্তি নদীর ওপরে। চলে আসো পরের কোশ্চেনে। পতঙ্গ কিসের অন্তর্গত? অ্যানালিডা, অর্থোপোডা, ক্রাস্টাসিয়া না সিলেন্টারেটা? তো পতঙ্গ কিসের অন্তর্গত অর্থাৎ ইনসেক্ট কোন পর্বের অন্তর্গত? তো ইনসেক্ট অর্থোপোডা শ্রেণীর অন্তর্গত, অপশন বি এর সঠিক অ্যান্সার। কারণ যে সমস্ত প্রাণীর পা অসংখ্য খণ্ড খণ্ড অংশে বিভক্ত থাকে তাদের কি বলা হয়? তাদের বলা হয় অর্থোপোডা। অর্থোপোডার এক্সাম্পল কি কি? মাকড়সা, মাকড়সা হলো অর্থোপোডা শ্রেণীর একটা উদাহরণ। আরশোলা, আরশোলা হলো অর্থোপোডা শ্রেণীর উদাহরণ। ফড়িং বলতে পারো, এরাও কিন্তু অর্থোপোডা শ্রেণীর উদাহরণ। এখানে বাকি অপশনগুলো যদি রিলেট করায়, অ্যানালিডা, অ্যানালিডা কি? অ্যানালিডা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে অ্যানালিডার উদাহরণ কি কি। অ্যানালিডার উদাহরণ হলো কেঁচো, কেঁচো, জোঁক, এগুলো কি? এগুলো হলো অ্যানালিডা পর্বের অন্তর্ভুক্ত। কারণ এদের দেহ ছোট ছোট নলাকার অংশ দ্বারা কিন্তু গঠিত। এদের দেহ দেখলে দেখতে পাবে যে খণ্ডিত দেহতে দেখবে ছোট ছোট আংটির মতো রিং রিং মতো মিলিয়ে কিন্তু এদের দেহটা তৈরি। তাই এদেরকে অ্যানালিডা পর্বের অন্তর্ভুক্ত করা হয়েছে। আর সিলেন্টারেটা এর উদাহরণ কি? এর উদাহরণ হলো কোরাল, যাকে বাংলাতে বলা হয় কি? বাংলাতে বলা হয় প্রবাল। চলে আসো পরের কোশ্চেন। নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজয়ের পর কোন দেশ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে? তো ব্যর্থ হয়েছে কোন দল? ব্যর্থ হয়েছে শ্রীলঙ্কা। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার।
আইসিসি প্রসঙ্গ এখানে যেহেতু এসে, আইসিসির ওপরে কিছু ফ্যাক্ট তোমাদের এখানে ডিসকাস করে দেব। আইসিসির ফুল ফর্ম কি? আইসিসির ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এর ফরমেশন কবে হয়, কবে এটি গঠিত হয়? তো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এর গঠিত হয় 1909 সালে। এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার অবস্থিত দুবাইতে। দুবাই কোথায়? ইউএই, দুবাইতে অবস্থিত। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের যে কোশ্চেনটা তোমাদের দেবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, সেটা হলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছেন? তো বর্তমান চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন গ্রেগ বার্কলে। গ্রেগ বার্কলে। তো এখানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের প্রসঙ্গ যেহেতু এসছে, এখানে ভারতের ক্রিকেট বোর্ডটাও আমি আলোচনা করে দিচ্ছি। ভারতের ক্রিকেট বোর্ডকে কি বলা হয়? বিসিসিআই, অর্থাৎ বোর্ড অফ কন্ট্রোল, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া, ক্রিকেট ইন ইন্ডিয়া, বোর্ড অফ ক্রিকেট ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। বিসিসিআই এর ফুল ফর্ম অনেক সময় এক্সামে কোশ্চেন দেয়। এর ফরমেশন কবে হয়েছিল? এর ফরমেশন হয়েছিল 1928 সালে। বিসিসিআই এর বর্তমান যিনি প্রেসিডেন্ট পদে নিযুক্ত আছেন, আগে ছিলেন কে? এর আগে ছিলেন সৌরভ গাঙ্গুলি। এনার পরে নতুন যে প্রেসিডেন্ট হয়েছেন তার নাম কি? তার নাম হলো রজার বিনি। অর্থাৎ আইসিসি মেন্স যে বিশ্বকাপটা হয়ে গেল, সেই বিশ্বকাপে তোমরা দেখে থাকবে প্রাইজ সেরেমনিতে, ফাইনালের দিনে যে প্রাইজ সেরেমনি ছিল সেখানে কিন্তু রজার বিনি প্রেজেন্ট ছিলেন প্রাইজ দেওয়ার টাইমে। তো বিসিসিআই এর প্রেসিডেন্টকে, বিসিসিআই এর প্রেসিডেন্ট হলেন রজার বিনি। বিসিসিআই এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? বিসিসিআই এর হেডকোয়ার্টার মুম্বাইতে। মুম্বাই ওয়াংখেড়ে যে স্টেডিয়াম, সেখানেই কিন্তু বিসিসিআই এর হেড কোয়ার্টার, অর্থাৎ বিসিসিআই এর সদর দপ্তর অবস্থিত। এখান থেকে আরো দুটো কোশ্চেন তোমাদের করিয়ে দিচ্ছি, যে এখন বর্তমানে ভারতের মেন্স ক্রিকেট দলের কোচ কে আর ফিমেল কোচ কে? ফিমেল ক্রিকেট দল আর মেল ক্রিকেট দল, এই দুটো দলের কোচের পদে কে আছেন? তো মেন্স ক্রিকেট দলের কোচের পদে তোমরা হয়তো দেখেছো, বহুবার দেখেছো, যেহেতু আইসিসি বিশ্বকাপ রিসেন্ট হয়ে গেল। তো আছেন কে? আছেন হলেন রাহুল দ্রাবিড়। আর ফিমেল ক্রিকেট টিমের যিনি এখন কোচ আছেন তার নাম হলো আমল মজুমদার। চলে আসো পরের কোশ্চেন। মোহাম্মদ ঘড়ি গাহরবাল রাজ জয়চাঁদকে পরাজিত এবং নিহত করেন কোন যুদ্ধে? তো মোহাম্মদ ঘড়ি জয়চাঁদকে কোন যুদ্ধে পরাজিত করেছিলেন? তো জয়চাঁদকে চাঁদওয়াড়া যুদ্ধে তিনি পরাজিত করেছিলেন। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার। এখানে বাকি যে অপশনগুলো আছে সেই অপশনগুলো যদি আমরা রিলেট করাই, তো তরাইনের যুদ্ধ থেকে তিনটে যুদ্ধ তোমাদের এখান থেকে রিলেট করতে হবে, কারণ তরাইনের তিনটে যুদ্ধ হয়েছিল। তো তরাইনের ফার্স্ট ব্যাটেল, প্রথম যুদ্ধ কবে হয়েছিল? ফার্স্ট ব্যাটেল হয়েছিল 1191 সালে। কার কার মধ্যে এই তরাইনের ফার্স্ট যুদ্ধ হয়েছিল? তো তরাইনের ফার্স্ট যুদ্ধ হয়েছিল পৃথ্বীরাজ চৌহান, পৃথ্বীরাজ চৌহান এবং কার মধ্যে? এবং মোহাম্মদ ঘড়ির মধ্যে। মোহাম্মদ ঘড়ি। তো মোহাম্মদ ঘড়ি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে যুদ্ধ হয়েছিল। জয়লাভ কে করেছিল? জয়লাভ করেছিল ফার্স্ট ব্যাটেলে, জয়লাভ করেছিল পৃথ্বীরাজ চৌহান। একটা জিনিস আজকে থেকে ভালোভাবে জেনে নাও, যখনই তোমরা খাতায় নোট ডাউন করবে যে কোনো যুদ্ধ, তরাইনের যুদ্ধ হোক, পানিপথের যুদ্ধ হোক, চান্দওয়াড়ার যুদ্ধ হোক, যাই যুদ্ধ হোক, তোমরা নোট ডাউন যখন করবে, তো কার মধ্যে কার যুদ্ধ হয়েছিল সেটা যখন লিখবে, তার মধ্যে যিনি জয়লাভ করেছেন তার নামটা ফার্স্টে লিখবে, যিনি হেরে গিয়েছিলেন তার নামটা লাস্টে লিখবে। এর ফলে কি হবে? জিনিসটা মনে রাখতে কিন্তু সুবিধা হবে। তো তরাইনের ফার্স্ট ব্যাটেল হয়েছিল 1191। সেকেন্ড ব্যাটেল এর ঠিক পরের বছরই 1192, অর্থাৎ মোহাম্মদ ঘড়ি ফার্স্ট ব্যাটেলে হেরে গিয়েছিলেন। হেরে যাওয়ার পরে ঠিক তার পরের বছরই আবার মোহাম্মদ ঘড়ি এবং
আবার পৃথ্বীরাজ চৌহান, আমি এখানে শুধু চৌহানই লিখছি, পৃথ্বীরাজ চৌহানের মধ্যে আবার যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধে জয়লাভ কে করে, এই যুদ্ধে জয়লাভ করে মোহাম্মদ ঘুরি। এরপর হয় তরাইনের থার্ড ব্যাটেল, তৃতীয় যুদ্ধ কবে হয়? তৃতীয় যুদ্ধ হয় 1215 সালে। 1215 সালে তৃতীয় যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? হয়েছিল ইলতুৎমিশ, ইলতুৎমিশ এবং হয়েছিল তাজউদ্দিনের মধ্যে, ইলতুৎমিশ অ্যান্ড তাজউদ্দিন ইয়ালদুজ এর মধ্যে হয়েছিল এবং এই যুদ্ধে জয়লাভ কে করেছিলেন? জয়লাভ করেছিলেন ইলতুৎমিশ। তাহলে তরাইনের 3টে যুদ্ধ কবে কবে হয়েছিল এখান থেকে বলে দিলাম। এখানে পানিপথের যুদ্ধ আছে, তো পানিপথের যুদ্ধটাও আমি এখানে ডিসকাস করব। তার আগে এখানে ইলতুৎমিশ থেকে একটুখানি কিছু ফ্যাক্ট তোমাদের রিলেট করাবো। এই ইলতুৎমিশ ইনি ছিলেন কুতুবউদ্দিন আইবকের দাস। কার দাস ছিলেন? কুতুবউদ্দিন, কুতুবউদ্দিন আইবক। এই কুতুবউদ্দিন আইবকের দাস কে ছিলেন? অর্থাৎ স্লেভ, ইংলিশে কি বলা হয়? ইংলিশে বলা হয় স্লেভ। দাস ছিলেন কে? দাস ছিলেন এই ইলতুৎমিশ। এবং এই কুতুবউদ্দিন আইবক থেকে যেটা মাথায় রাখবে, যে কারণে আমি এখানে এই ফ্যাক্টটা ইনক্লুড করালাম, কুতুবউদ্দিন আইবক কুতুব মিনার নাম থেকেই বুঝতে পারছো, কুতুবউদ্দিন আইবক এনার নাম থেকেই কুতুব মিনার নির্মাণ কাজ শুরু করেছিলেন। কুতুব মিনার নির্মাণ শুরু করেছিলেন। এখান থেকে কোশ্চেন কিন্তু দুই ভাবে দেয়, দুটো কোশ্চেন বলে দিচ্ছি, আগে ফ্যাক্টটা আলোচনা করে নি। তো কুতুবউদ্দিন আইবক কুতুব মিনার নির্মাণ কাজ শুরু করেছিলেন। এরপর চলে আসে কে? চলে আসে ইলতুৎমিশ। ইলতুৎমিশ যখন ক্ষমতায় আসে কুতুবউদ্দিন আইবকের পরে, এই ইলতুৎমিশ এই কুতুব মিনার যেটা কাজ শুরু করেছিলেন, সেই কুতুব মিনারের কাজটা তিনি কমপ্লিট করেন, তিনি শেষ করেন। তো এখান থেকে কোশ্চেন দেবে কুতুব মিনার নির্মাণ কাজ কে শুরু করেছিলেন? অ্যান্সার হবে কুতুবউদ্দিন আইবক। কিন্তু এই কোশ্চেনটা খুব একটা বেশি দেয় না। কোশ্চেন যেটা দেয় কুতুব মিনার নির্মাণের কাজ সমাপ্ত করেছিলেন কে? ফার্স্ট অপশানে থাকবে কুতুবউদ্দিন আইবক, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু ভুল করবে। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ইলতুৎমিশ। কুতুব মিনারের যে বাকি কাজটা পড়েছিল সেই কাজটা কমপ্লিট করে রেডি করেছেন কে? সেটা রেডি করেছেন ইলতুৎমিশ। আর যদি কোশ্চেন দেয় কে নির্মাণ কার্য শুরু করেছিলেন, তখন অ্যান্সার হবে কুতুবউদ্দিন আইবক। এবার চলে আসো পানিপথের যুদ্ধ। তো পানিপথের ফার্স্ট ব্যাটেল কবে হয়েছিল? এই ফার্স্ট ব্যাটেল এক্সাক্ট ডেট মনে রাখতে হবে। ইয়ার তো সবাই জানে 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। তো এখানে কিন্তু এক্সাক্ট ডেট মাথায় রাখতে হবে। 21 এপ্রিল 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়। এবং পানিপথের প্রথম যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল বাবর অ্যান্ড ইব্রাহিম লোদির মধ্যে। বাবর ভার্সেস, আমি এখানে লোদি লিখছি, বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। পানিপথের, এখানে নিচে লিখছি, পানিপথের সেকেন্ড ব্যাটেল কবে হয়েছিল? তো পানিপথের সেকেন্ড যুদ্ধ 5 নভেম্বর 1556 সালে। কার কার মধ্যে হয়েছিল? হয়েছিল সেটা আকবরের সেনাপতি, আকবরের সেনাপতি, তার নাম কি? তার নাম হলো বৈরাম খান, বৈরাম খাঁ। এর সঙ্গে কার মধ্যে হয়েছিল? এর সঙ্গে হয়েছিল হিমুর সঙ্গে। এবং এতে জয়লাভ করেছিল কে? জয়লাভ করেছিল আকবর। এবং পানিপথের থার্ড ব্যাটেল, তৃতীয় যুদ্ধ, এটা কবে হয়েছিল? এটা হয়েছিল 1761 সালে। 1761 সালে কার কার মধ্যে হয়েছিল পানিপথের তৃতীয় যুদ্ধ? হয়েছিল আফগান এবং মারাঠাদের মধ্যে, আফগান ভার্সেস মারাঠা। এবং এতে জয়লাভ করেছিল কারা? জয়লাভ করেছিল আফগানরা। তো এখান থেকে অনেকগুলো ফ্যাক্ট তোমাদের ইনক্লুড করানো হলো। তোমাদের মনে হতে পারে যে শুধুমাত্র 25টা কোশ্চেন করানো হচ্ছে, তো এখানেই দেখতে পাচ্ছ যে এই কোশ্চেনের মধ্যে, এই একটা কোশ্চেনের মধ্যে প্রায় 50টা কোশ্চেন, কিন্তু 50টা না হোক, প্রায় কিন্তু 20 থেকে 25টা কোশ্চেন কিন্তু লুকিয়ে আছে। তাই প্রত্যেককে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে, যে ফ্যাক্টগুলো নোট ডাউন করানো হচ্ছে অবশ্যই কিন্তু খাতায় তোমরা নোট ডাউন করে নেবে, কারণ এখানে যে যে পয়েন্টগুলো পড়ানো হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট থেকেই কিন্তু অলরেডি কোশ্চেন তোমাদের এক্সামে দিয়েছে বা এক্সামে আসতে পারে, সেই কারণেই কিন্তু তোমাদের অন্যান্য ফ্যাক্টগুলো এর মধ্যে রিলেট করানো হচ্ছে। তো চলে আসো পরের কোশ্চেনে।
কোন সংগ্রামশীল জাতীয়তাবাদী নেতা প্রথম বলেছিলেন যে স্বরাজ আমাদের জন্মগত অধিকার? তো স্বরাজ আমাদের জন্মগত অধিকার এই উক্তিটা প্রথম কোন সংগ্রামশীল জাতীয়তাবাদী নেতা করেছিলেন? তো এটা করেছিলেন বাল গঙ্গাধর তিলক। অপশন এ এর সঠিক অ্যান্সার। বাল গঙ্গাধর তিলককে একটা উপাধি দেওয়া হয়েছিল, সেই উপাধিটা কি? উপাধিটা হলো লোকমান্য। তো এই কারণেই এনাকে কিন্তু পরবর্তীতে লোকমান্য তিলক হিসেবেও কিন্তু আখ্যা দেওয়া হয়েছিল। বাল গঙ্গাধর তিলক একটা নিউজ পেপার বা একটা পত্রিকা তিনি লিখতেন। তো এখানে কোশ্চেন দেয় তোমাদের, নিউজ পেপারের নাম ধরেই কোশ্চেন দেয় যে এই পত্রিকাটা কে লিখেছেন। তো ইনি কোন পত্রিকা লিখতেন? ইনি লিখতেন কেশরী। তো কোশ্চেন দেয় কেশরী পত্রিকা কে স্থাপন করেছিলেন, কে প্রতিষ্ঠাতা ছিলেন? তো অ্যান্সার হবে বাল গঙ্গাধর তিলক কেশরী পত্রিকার সংস্থাপক ছিলেন। লালা লাজপত রায় থেকে একটা ফ্যাক্ট এর আগের দিনেই করিয়েছিলাম। লালা লাজপত রায় সম্পূর্ণ ভারতীয় ব্যাংক তিনি কিন্তু স্থাপন করেছিলেন। তার নাম কি? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পিএনবি। কত সালে স্থাপন করেছিলেন? 1894 সালে তিনি স্থাপন করেছিলেন। এর আগের ক্লাসেই কিন্তু ডিসকাস করেছি। এখানে লালা লাজপত রায়ের সঙ্গে যে ফ্যাক্টটা আমি এখানে কানেক্ট করাবো সেটা কি? সেটা হলো লালা লাজপত রায়কে পাঞ্জাবের কেশরী বলা হয়। তো কোশ্চেন দেবে পাঞ্জাব কেশরী, পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত? তো অ্যান্সার হবে লালা লাজপত রায়। আর যদি কোশ্চেন দেয় কেশরী পত্রিকা, কেশরী নিউজ পেপার আর সংস্থাপককে, তখন অ্যান্সার হবে বাল গঙ্গাধর তিলক। তো কেশরীর প্রসঙ্গ যেহেতু আসলো, তো এই দুটো একসাথে এখান থেকে তোমাদের ডিসকাস করে দিলাম। এই দুটো কিন্তু একদমই এখানে গোলালে চলবে না। চলে আসো পরের কোশ্চেনে। গীতাঞ্জলি এর রচয়িতা কে? তো একদম ইজি কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। গীতাঞ্জলি এই যে কাব্যগ্রন্থটা কে রচনা করেছিলেন? গীতাঞ্জলি কাব্যগ্রন্থের রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই গীতাঞ্জলি রচনা করার জন্য ভারতের প্রথম নোবেল বিজেতা, ভারতের প্রথম নোবেল বিজয়ী কে? ভারতের প্রথম নোবেল বিজয়ী হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবং তিনি কোন সেক্টরে নোবেল প্রাইজটা পেয়েছিলেন? তিনি সাহিত্যের জন্য, অর্থাৎ লিটারেচারের জন্য কিন্তু তিনি নোবেল প্রাইজটা পেয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ যেহেতু আসলো, রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন, রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতন কোথায় অবস্থিত? বোলপুর, পশ্চিমবঙ্গের বোলপুরে অবস্থিত। এই বোলপুর শান্তিনিকেতন সম্প্রতি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর তকমা পেয়েছে। চলে আসো পরের কোশ্চেন। গ্রহের আবর্তন গতির সূত্র প্রথম কে আবিষ্কার করেন? তো গ্রহের আবর্তন গতির সূত্র সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন কে? আবিষ্কার করেছিলেন কেপলার। আর কোপারনিকাস কি আবিষ্কার করেছিলেন? কোপারনিকাস বলেছিলেন যে গ্রহগুলো সূর্যের চারিপাশে ঘোরে এবং গ্রহগুলোর সেন্টারে কে থাকে? সেন্টারে বিরাজ করে সূর্য। তো এটা বলেছিলেন কে? এটা বলেছিলেন কোপারনিকাস। আর গ্রহের আবর্তন গতির সূত্র এটা প্রথম কে আবিষ্কার করেছিলেন? প্রথম আবিষ্কার করেছিলেন কেপলার। চলে আসো পরের কোশ্চেনে। সক্রিয় বদ্বীপ দেখা যায় পশ্চিমবঙ্গের কোথায়? তো সক্রিয় বদ্বীপ পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে দেখা যায়। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে আসো। নিচের কোনটি ইউক্রেনের অর্থনীতি পুনরুদ্ধারের সহায়তার জন্য $15.6 বিলিয়ন সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে? তো $15.6 বিলিয়ন সহায়তা প্যাকেজ ইউক্রেনের জন্য অনুমোদন করেছে কে? আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর কিন্তু অ্যারেঞ্জ করেছে ইউক্রেনকে সহায়তা করার জন্য। তো আইএমএফ এর ফুল ফর্ম কি বললাম? আইএমএফ এর ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড হলো আইএমএফ এর ফুল ফর্ম। আইএমএফ এর ইস্টাবলিশ কবে হয়? কবে এর ফরমেশন হয়? এর ফরমেশন হয় 1945 সালে। এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার অবস্থিত ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসিতে
ওয়াশিংটন ডিসি কোথায়? আমেরিকা, ইউএসএ তে অবস্থিত। তো ওয়াশিংটন ডিসিতে এর হেডকোয়ার্টার অবস্থিত। এখান থেকে কোশ্চেন দেবে যে আইএমএফ এর নতুন ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত আছেন? তো তার নাম হলো ক্রিস্টালিনা জর্জিভা। ক্রিস্টালিনা জর্জিভা। আইএমএফ এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত আছেন? তার নাম হলো গীতা গোপীনাথ। গীতা গোপীনাথ ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত আছেন। আর আইএমএফ এর বর্তমান চিফ ইকোনমিস্ট, প্রধান অর্থনীতিবিদ, চিফ ইকোনমিস্ট, প্রত্যেকটা জিনিসই কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশনে পড়ানো হয়ে গেছে, আরও আরেকবার এখান থেকে রিভাইজ করানো হচ্ছে। তো আইএমএফ এর বর্তমান চিফ ইকোনমিস্ট তার নাম কি? তার নাম হলো পেরিয়ার বা পেরি অলিভিয়ার গৌরিনচাস। পেরি অলিভিয়ার গৌরিনচাস নামটা খটোমটো, আমাদেরও মুখস্থ রাখতে একটু অসুবিধা হয়, তবে রেগুলার বেসিসে এইগুলো চর্চা করলে নামগুলো ধীরে ধীরে কিন্তু তোমাদের রপ্ত হয়। তো এখানে আইএমএফ এর প্রসঙ্গ ডিসকাস করে দিলাম। এবার এখান থেকে বিশ্ব ব্যাংক অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংকের কিছু ফ্যাক্ট এখান থেকে তোমাদের রিলেট করাবো। এগুলো অলরেডি কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশনে কিন্তু পড়ানো হয়ে গেছে, আরও আরেকবার এখান থেকে তোমাদের রিভাইজ করানো হচ্ছে। ওয়ার্ল্ড ব্যাংকের ইস্টাবলিশ কবে হয়? এর ইস্টাবলিশ হয় 1944 সালে। এরও হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এরও হেডকোয়ার্টার অবস্থিত ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসিতে। তাহলে ওয়াশিংটন ডিসিতে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক দুটোরই হেডকোয়ার্টার অবস্থিত। ওয়াশিংটন ডিসি কোথায়? আমেরিকা অর্থাৎ ইউএসএ তে অবস্থিত। এখান থেকেও তোমাদের মাথায় রাখতে হবে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত আছেন। তো ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট পদে কিন্তু সম্প্রতি নতুন নিযুক্ত হয়েছে, তার নাম কি? তার নাম হলো অজয় বাঙ্গা। ওয়ার্ল্ড ব্যাংকের যিনি এখন বর্তমান ম্যানেজিং ডিরেক্টর এবং সিএফও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার পদে নিযুক্ত আছেন, ইনি ভারতের বংশোদ্ভূত। অজয় বাঙ্গাও কিন্তু ভারতীয় বংশোদ্ভূত, সেই কারণে কিন্তু নামটা মাথায় রাখতে হবে। তো তার নাম হলো আনসুলা কান্ত। আর ওয়ার্ল্ড ব্যাংকের যিনি চিফ ইকোনমিস্ট আছেন অর্থাৎ মুখ্য অর্থনৈতিকবিদ, এনার নামটাও মাথায় রাখতে হবে, কারণ ইনিও কিন্তু ভারতীয় বংশোদ্ভূত। এনার নাম হলো ইন্দার মিথ গিল। তাহলে এখান থেকে দুটো সংস্থার পুরো ডিটেলস এখানে তোমাদের পড়ানো হলো, একটা হলো আইএমএফ আর একটা হলো ওয়ার্ল্ড ব্যাংক। এবার এখানে অপশন ডিতে আছে কি? এডিবি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এডিবি এর ফুল ফর্ম হলো কি? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। একটু নোট ডাউন করে নেবে। এই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার অবস্থিত মানিলা। মানিলা কোথায়? ম্যানিলা অবস্থিত ফিলিপিন্সে। ম্যানিলা কোথায় অবস্থিত? ফিলিপিন্সে অবস্থিত। আর এডিবির থেকে শুধু একটা ফ্যাক্ট মাথায় রাখলে হবে, প্রেসিডেন্টকে। তো এডিবির প্রেসিডেন্ট হলেন মাসাতগু আওয়াস্কা বা আসকাওয়া। মাসাতগু আসাকাওয়া হলেন কে? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট। চলে আসো পরের কোশ্চেনে। ভারতের জাতীয় কংগ্রেসের 26শে জানুয়ারি কবে প্রথম স্বাধীন দিবস পর্যবেক্ষণ করেছিল? তো ভারতের জাতীয় কংগ্রেসের 26 জানুয়ারি কবে প্রথম স্বাধীন দিবস হিসাবে পালন করেছিল? তো সেটা পালন করেছিল 1930 সালে। তো অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো কংগ্রেসের কোন অধিবেশনে? তো আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের লাহোর অধিবেশনে এই স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয়েছিল এবং সেই দিন পূর্ণ স্বরাজের দাবি উঠেছিল এবং এই স্বাধীনতা দিবস হিসাবে
প্রথম পতাকা উত্তোলন করা হয়েছিল, সেই পতাকা উত্তোলন কোন নদীর তীরে করা হয়েছিল? কোশ্চেন দিয়েছে রাভি নদীর তীরে উত্তোলন করা হয়েছিল। এবং ইন্ডিয়ান যে ফার্স্ট ফ্ল্যাগ ছিল এখনকার ইন্ডিয়ান ফ্ল্যাগের মতোই, কিন্তু এখনকার ইন্ডিয়ান ফ্ল্যাগে মাঝখানে যে অশোক চক্র থাকে সেই অশোক চক্রের পরিবর্তে কি ছিল? অশোক চক্রের পরিবর্তে ছিল চরকার ছবি ছিল। তোমরা একটু সার্চ করে দেখবে 1930 সালে ইন্ডিয়ান ফ্ল্যাগের ছবি কেমন দেখতে ছিল, তাহলে সার্চ করলে অবশ্যই কিন্তু দেখতে পাবে। এবং এই যে লাহোর অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন? সভাপতিত্ব করেছিলেন জওহরলাল নেহেরু। অর্থাৎ জওহরলাল নেহেরুরই উদ্যোগে স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল 1930 সালে, এবং সেদিন ভারতের প্রথম পতাকা উত্তোলন করা হয়েছিল কোথায়? লাহোর অধিবেশনে, রাভি নদীর তীরে। চলে আসো পরের কোশ্চেন, চরমপন্থী কোন অধিবেশনে কংগ্রেস ত্যাগ করে? বা কোশ্চেনটা এখানে ঘুরিয়েই করেছে যে নরমপন্থী চরমপন্থী কবে বিভাগ হয়। তো নরমপন্থী যেদিন কংগ্রেস বিভাগ করেছিলেন কত সালে? 1907 সালে কংগ্রেস থেকে তারা কিন্তু ত্যাগ করেছিলেন। এই চরমপন্থীরা বা নরমপন্থী চরমপন্থী কবে আলাদা হয়েছিলেন? একই কোশ্চেন, সেম কোশ্চেন। কোন অধিবেশনে? সেটা জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থীরা আলাদা হয়েছিলেন, বা চরমপন্থীরা কংগ্রেস ত্যাগ করেছিলেন। এবং এই সেশনে কে সভাপতিত্ব করেছিলেন? কোশ্চেন ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, যেহেতু নরমপন্থী চরমপন্থী দুটো দলে বিভক্ত হয়ে যায়। তো সভাপতিত্ব করেছিলেন রাসবিহারী ঘোষ। ফার্স্ট অপশনে থাকবে রাসবিহারী বসু, তো সেটা কিন্তু হবে না। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে রাসবিহারী ঘোষ। সুতরাং নামের পাশাপাশি টাইটেলটাও কিন্তু তোমরা ভালোভাবে মাথায় রাখবে, কারণ তোমাদের কনফিউজ করার জন্য ফার্স্ট অপশনে দেবে রাসবিহারী বসু। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট রাসবিহারী বসু মেরে চলে আসবে, অ্যান্সার হয়ে যাবে ভুল। চলে আসো পরের কোশ্চেন, ক্যাথরিন চরিত্রটি কোন গ্রন্থের? তো ক্যাথরিন এই যে চরিত্রটা, এটা হলো আর্মস অ্যান্ড দ্য ম্যান এই গ্রন্থের, অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে আসো, গঙ্গাই কোন চোল উপাধি নেন কে? এই কোশ্চেনটা কিন্তু দেখবে 2023-এর WBCS এর প্রিলিমসের যে এক্সামটা হলো সেই এক্সামে কিন্তু কোশ্চেনটা দিয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো গঙ্গাই কোন চোল এই উপাধিটা কে নিয়েছিলেন, বা কার উপাধি? এটা হলো প্রথম রাজেন্দ্র চোলের উপাধি, অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো আজকের লাস্ট কোশ্চেন, হোন্ডা মোটর কোম্পানি লিমিটেড সম্প্রতি কাকে হোন্ডা মোটরসাইকেল এবং স্কুটার ইন্ডিয়ার প্রেসিডেন্ট অর্থাৎ সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত করেছেন? তো ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত করেছেন কাকে? সুতসুমু ওটানি, অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার। তো আশা করি আজকের ক্লাসে যে 25টা কোশ্চেন করানো হলো প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। ক্লাস দেখার পরে যদি কোথাও তোমাদের ডাউট থাকে তো অবশ্যই সেই ডাউট কি থাকছে তোমাদের মনের মধ্যে সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে পরবর্তী ক্লাসে আমরা তোমাদের সেই ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করব। আশা করি ক্লাস ভালো লেগেছে। ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে কিন্তু লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকে ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।